আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সো সবাই ভালো আছেন। আজকে আমরা আইসিএসবি টেস্টগুলো নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমাদের চ্যানেলে একটা ভিডিও পাবলিশ করা হয়েছে, সেখানে আইসিএসবিতে কি কি টেস্ট নেওয়া হয়, আইসিএসবি কি এবং যে টেস্টগুলো নেওয়া হয় সেগুলোতে কিভাবে ভালো করা যায় সেগুলো নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেওয়া হয়েছে। আজকে আমরা সেই টেস্টগুলোর মধ্যে থেকে আইকিউ নিয়ে আলোচনা করব। আইকিউ কি, কিভাবে আইকিউতে ভালো করতে হয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। আইকিউ নিয়ে জানার আগে আমাদের আরেকটা জিনিস জানা প্রয়োজন, সেটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট। এই স্ক্রিনিং টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা জানতে হবে আমাদেরকে, কেননা এটার অন্তর্ভুক্ত আছে হচ্ছে আইকিউ এবং পিপিডিটি। আইসিএসবিতে যে টেস্টগুলো হয় তার শুরুই হয় মূলত হচ্ছে এই স্ক্রিনিং টেস্ট দিয়ে, এবং এই স্ক্রিনিংয়ের টেস্টটা আবার শুরু হয় আইকিউ দিয়ে। তো এখানে দেখতে পারা যাচ্ছে যে আইকিউ এবং পিপিডিটি দুইটা ধাপ আছে। আইকিউ এর পূর্ণরূপ হচ্ছে ইন্টেলিজেন্স কোশেন্ট, আর পিপিডিটি এর পূর্ণরূপ হচ্ছে পিকচার পারসেপশন অ্যান্ড ডিসকাশন টেস্ট। তো এখানে কিছু বিষয় জানার আছে, বোঝার আছে। যেমন হচ্ছে যে আইকিউতে যারা পাস করতে পারে বা কোয়ালিফাই করে তারা হচ্ছে আইকিউ স্ক্রিন ইন বলা হয়, তারা পিপিডিটির জন্য বসতে পারে। আর যারা আইকিউতে কোয়ালিফাই করতে পারে না তারা আইকিউ স্ক্রিন আউট বলা হয়, এবং তারা হচ্ছে যে আইকিউ দেওয়ার পরে বের হয়ে আসে। এরপর আসে যারা স্ক্রিন করে পিপিডিটিতে আসলো, তারা হচ্ছে পিপিডিটি এক্সাম দেয়, এবং যারা কোয়ালিফাই করতে পারে তারা এখানে দেখতেই পাচ্ছ নেক্সট টেস্ট যেগুলা, সেগুলা হচ্ছে যে মূলত পরবর্তী টেস্টগুলো শুরু হয় আর কি, শেষ পর্যন্ত তারা পরবর্তী দিনগুলো থাকতে পারে। আর যারা এখান থেকে আউট হয়ে যায়, কোয়ালিফাই করতে পারে না, তাদেরকে পিপিডিটি স্ক্রিন আউট বলা হয়, এবং তারা সেখান থেকে আইসিএসবি থেকে বের হয়ে আসে। তো এই ছিল একটা ছোট্ট ব্রিফিং স্ক্রিনিং টেস্ট নিয়ে। এরপর আমরা দেখি আইকিউতে কেমন কোশ্চেন আসে এবং কিভাবে সেগুলোর আনসার করতে হয়। একটা জিনিস বলে রাখা ভালো, যে আইকিউতে যারা ভালো করতে পারে তাদের জন্য কিছু বেনিফিট আছে। যেমন হচ্ছে যে তারা পিপিডিটিতে ভালো করতে পারে, আর যারা আইকিউতে হচ্ছে যে ভালো করে তারা মোস্ট প্রবাবলি ভালো গ্রুপের সাথে ম্যাচিং করতে পারে আর কি। তো আইকিউতে কীভাবে ভালো করতে হবে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো চলুন শুরু করা যাক। আইকিউ এর পুনরূপ আমরা ইতিমধ্যে জেনেছি, ইন্টেলিজেন্স কোশেন্ট। আর স্লাইডে তেমন কিছু নাই, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আইকিউটা স্ক্রিনিংয়ের পার্ট, সেটা আমরা জানি, কিন্তু এটা হচ্ছে মূলত সাইকোলজির উপরে ভিত্তি করে একটা টেস্ট করা হয়েছে। তো একজন ক্যান্ডিডেটের সাইকোলজিক্যাল স্টেট মূলত এখান থেকেই দেখা শুরু হয়। আর আইএসএসবিতে মূল যে জিনিসটা দেখা হয় তার ভিতরে একটা হচ্ছে সাইকোলজি, ক্যান্ডিডেটের সাইকোলজি। তো এই টেস্টটা সাইকোলজির সাথে কিভাবে সংযুক্ত সেটা বোঝা যায় হচ্ছে এটা রেজাল্ট যে সিস্টেম সেটা দেখে। কেননা এখানে হচ্ছে যে একজন ক্যান্ডিডেট যদি শুধু আন্দাজে দাগায় তাহলে হচ্ছে তার অ্যাকিউরেসি চেক করা হবে, এবং যদি অ্যাকিউরেসিতে তার মার্কস অনেক কমে আসে তাহলে সে অবভিয়াসলি স্ক্রিন আউট হবে। আর যদি অ্যাকিউরেসি ঠিক থাকে তাহলে তার ওইভাবে সাইকোলজিটা যাচাই করা হয় আর কি। তো আইকিউ এর টাইপস বা কয় ধরনের আইকিউ পরীক্ষায় সাধারণত নেওয়া হয়। বর্তমানে যতটুকু ইনফরমেশন পাওয়া গেছে, আগের মতোই 1 নাম্বার হচ্ছে ভার্বাল এবং 2 নাম্বার নন ভার্বাল আইকিউ নেওয়া হয়। মাঝখানে কিছুদিন তারা সাইকোমেট্রিক আইকিউ শুরু করছিল, যদিও সেটা হচ্ছে তারা অফিসিয়ালি কোথাও অ্যানাউন্স করে নাই, কিন্তু তারা ক্যান্ডিডেট থেকে নিত 93 বিএমএ আর 94 বিএমএ, যদি আমার ভুল না হয়। কিন্তু আমি যতটুকু শুনলাম রিসেন্টলি নাকি তারা নন ভার্বালকেই একটু অ্যাডভান্সড করে দিচ্ছেন তাদের বিষয় আর কি। তো ভার্বাল আর নন ভার্বাল কি সেগুলা জেনে নেওয়া যাক। এখানে ভার্বালটা হচ্ছে যে
কিছু টাইপের আইকিউ যেখানে সাধারণত লজিক্যাল সমস্যা দেওয়া থাকে, রিজনিং টাইপ দেওয়া থাকে, সিরিজ অর্থাৎ নাম্বার সিরিজ দেওয়া থাকে অথবা অ্যালফাবেটিক্যাল সিরিজ, তারপর অ্যানালজিস টাইপ দেওয়া থাকে, এরপরে অ্যারিথমেটিক টাইপ দেওয়া থাকে। তো ভার্বালের ক্ষেত্রে মূলত সলভ করতে হয় মোট 100টা কোশ্চেন এবং সময় দেওয়া থাকে সাধারণত 35 মিনিটস। তো এটা হচ্ছে যে ওনাদের উপরে বিষয়টা নির্ভর করে, তবে মোস্ট অফ দ্য টাইম এই টাইমটা হয়ে আসছে। এখানে আমি 2টা এক্সাম্পল দিছি নন ভার্বালের, যেটা দেখলে বোঝা যাচ্ছে হচ্ছে কোশ্চেন 1টা রাখছি হচ্ছে কিছু নাম্বার দিয়ে রাখছি এবং কোশ্চেন 2টা হচ্ছে যে অ্যালফাবেটিক্যাল কিছু একটা দিয়ে রাখছি। যদিও অনেক রকমের আইকিউ আছে, সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ সবগুলা প্র্যাকটিস না করতে পারলেও আপনাদের যদি কোথাও কোনো প্রবলেম হয়, কোনো বই দেখে প্র্যাকটিস করার সময় যদি কোনো আইকিউ বুঝতে সমস্যা হয়, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের মেইল দিয়ে থাকবে, আমাদের ফেসবুক পেজ ISSB রোড টু একাডেমি সরি। তো এটা হচ্ছে যে আমরা দিয়ে রাখবো এখানে লিঙ্ক, তো আপনারা আপনাদের কোয়েশ্চেনগুলো দিয়ে রাখতে পারেন। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে আমরা হচ্ছে 96 BMA লং কোর্সের জন্য একটা প্রিলিমিনারি কোর্স লঞ্চ করতে যাচ্ছি, যেটা হচ্ছে একদম টোটালি ফ্রি একটা কোর্স হবে এবং সেখানে সর্বোচ্চ 10 জন ক্যান্ডিডেটকে আমি ফ্রিতেই কোর্স করাবো, যেটা হচ্ছে প্রিলিমিনারি ভাইভার জন্য। শুধুমাত্র 10 জনকেই আমি এই সুযোগটা দিব। ইনশাল্লাহ আমরা একটা ভালো কিছু করব আশা করা যায়। তো আপনারা যারা 96 BMA লং কোর্সের ক্যান্ডিডেট আছেন তারা আমার সাথে এই পেজে অথবা মেইলে যোগাযোগ করতে পারেন। আমি শীঘ্রই একটা ব্যাচ লঞ্চ করে দিয়ে তাদের পড়াশোনার আর কি প্রস্তুতি শুরু করে দিব। তো চলুন শুরু করা যাক কিভাবে হচ্ছে আইকিউগুলা সলভ করতে হয়। এখানে যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা নাম্বারের, আর এটা হচ্ছে একটা নাম্বার সিরিজের মূল কথা। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে 5, এরপর 8, এরপর 13, এরপর 21, এইভাবে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তো এটা যারা জানেন না সেটা হচ্ছে তাদের জন্য বলি, এটা মূলত ফিবোনাক্কি সিরিজ নামে একটা সিরিজ। সেটাতে কি হয়, সেটাতে হচ্ছে যে সাধারণত এটার একটা ফর্মুলা আছে যেটা নিয়ে আমি শীঘ্র ডিসকাস করব। আমি ইনশাল্লাহ শুধু আইকিউ এর উপরেই, ভার্বাল এর উপরেই আর কি একটা ভিডিও সিরিজ বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর তো সেখানে আমি বিশ্লেষণ করব। তো এখন শুধু বলে রাখি হচ্ছে যে এটা ফিবোনাক্কি সিরিজ, যেটাতে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগফল যেটা হয় সেটা হচ্ছে তৃতীয় সংখ্যা হয়, এবং এইভাবে আবার ওই দ্বিতীয় সংখ্যার সাথে তৃতীয় সংখ্যার যোগফল চতুর্থ সংখ্যাটি হয়। তো এভাবে যেমন হচ্ছে 5 + 8 = 13, এরপর 8 + 13 = 21, 34 + 55 = 89, এরপর 55 + 89 = 144। তো এখানে হচ্ছে যে আপনারা একটা ট্রিক কাজে লাগাইতে পারেন, সেটা হচ্ছে যেহেতু আমার 144 আসছে, তো অপশনগুলো চেক করতে পারেন যে কোনোটার প্রথমে 144 আছে, আর যদি একটার থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি মাল্টিপল থাকে তাহলে হচ্ছে যে আপনাকে পরবর্তী সংখ্যা যোগ করতে হবে। তো আমরা সেটাও যোগ করে ট্রাই করি। 144 + 89 = আসে 233। তো আমরা হচ্ছে যে এখানে সহজেই বুঝতে পারতেছি আনসারটা কি হবে। তো আপনাদের ট্রিক্সটাও বলে দিলাম। এরপর আসেন হচ্ছে কোশ্চেন 2-তে। এখানে আমরা দেখতে পারতেছি একটা অ্যালফাবেটিক্যাল প্রবলেম দেওয়া আছে, যেখানে হচ্ছে ABC = ZYX এবং JKS = what। তো এখানে আমাদেরকে যে প্রবলেমটা দেওয়া হয়েছে সেটার জন্য আমি একটা ফটো রাখছি এখানে, এই যে কোনটার মানের জন্য কি হবে। তো এই ফটোটা দেখলেই বোঝা যাচ্ছে যে এই প্রবলেমের আনসারটা কি হবে, খুব সহজে বোঝা যাচ্ছে। যেমন A এর নিচে Z, B এর নিচে Y, C এর নিচে X, তাহলে একইভাবে হচ্ছে J এর নিচে হবে Q, K এর নিচে হবে P এবং L এর নিচে হবে O। এবং সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন তাহলে আনসার কোনটা হবে। QPO একটাতেই আছে, সেটা হচ্ছে এতে আছে। তো এই গেল হচ্ছে মোটামুটি ভার্বালের যে সংক্ষিপ্ত আলোচনা, সেটা একটা সাধারণ ধারণা দেওয়া হয়েছে।
এরপরে আমরা আলোচনা করি হচ্ছে নন ভার্বাল নিয়ে। এখানে কোশ্চেন 1 যেটা এখানে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে মূলত যে শেপগুলো দেওয়া আছে সেই শেপগুলোর আকার মেইনলি বড় হচ্ছে, পাশাপাশি হচ্ছে যে আমার যে শেপের যে লাইনগুলো আছে সেগুলো লম্বা হচ্ছে এবং যে এরিয়াটা আছে সেই এরিয়াটা বড় হচ্ছে। তো এই বিশ্লেষণ অনুযায়ী দেখা যায় হচ্ছে যে মূলত আনসার এখানে টিক দেওয়াই আছে। তো এখানে এমনও হইতে পারে যে একজনের লজিক আরেকজনের সাথে মিলবে না। আইকিউতে সাধারণত এমনটাই হয়। আপনি একটা লজিক জানেন আইকিউ সলভ করার, বিষয়টা এরকম না যে হচ্ছে আপনারটাই শুধু একটা মাত্র মাধ্যম বা একটাই মাত্র ওয়ে। দিস ইজ নট লাইক দ্যাট। বাট বিষয়টা হচ্ছে যে এইরকম, আপনি আপনার লজিকে ইজি মনে হচ্ছে, দ্যাটস ইট। বাট আরেকজনের কাছে আরেকটা লজিক ইজি মনে হতেই পারে, এটা হচ্ছে আশ্চর্যের কোনো বিষয় না। তো কোশ্চেন 2তে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে মূলত মাইনাস হয়ে যাওয়ার বিষয়টা। এখান থেকে এটা মাইনাস হয়েছে, তারপর হচ্ছে যে আমার আরেকটা লাইন মাইনাস হয়েছে, এরপর আমার এখান থেকে আপার লাইন মাইনাস হয়েছে, সাইড লাইন মাইনাস হয়েছে, আবার সাইড লাইন মাইনাস হয়েছে, আমার তখন আপার লাইন আছে। এরপর হচ্ছে যে আমার লাইনটা যে হরাইজন্টাল আছে, হরাইজন্টাল লাইন মাইনাস হইতে হইতে একটা ডট টাইপ চলে আসছে। এভাবে হচ্ছে যে আমাদের এই আইকিউটা সলভ হয়ে গেছে। তো এটা একটা ধারণা দিলাম সাধারণত। মূলত এগুলো আমি মনে হয় বেশি সহজ হয়ে গেছে যতটুকু শুনছি, যে এখন এর থেকে একটু হার্ডার গুলা দেয়। তো আমরা সেগুলো ইনশাল্লাহ আলোচনা করব। এরপর আসেন কিভাবে হচ্ছে আইকিউতে ভালো করা যায় সেটা একটু আমরা দেখি। এখানে আমি দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মূলত টাইম ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে অ্যাকিউরেসি। তো টাইম ম্যানেজমেন্টের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমরা কিভাবে টাইম ম্যানেজ করব। যেহেতু 100টা প্রবলেম মাত্র 35 মিনিটে আমাকে সলভ করতে হচ্ছে ভার্বালের ক্ষেত্রে। তো টাইম ম্যানেজমেন্টের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে যে ডোন্ট স্টিক টু ওয়ান প্রবলেম। এর অর্থ হচ্ছে আপনাকে একটা প্রবলেমে কখনোই অটল থাকা যাবে না। আপনি একটা প্রবলেম সলভ করতে পারতেছেন না, তার মানে এই না যে ওটা নিয়ে আপনাকে 1 মিনিট 2 মিনিট ভাবতে হবে। বরং এমনটা করতে হবে আপনাকে যে হচ্ছে যে আপনি যদি ওই প্রবলেমটা না পারেন, একান্তই না পারেন, তাহলে হচ্ছে যে আপনাকে ওইটা ছেড়ে অন্যটা করতে হবে। যদি আপনার কখনো মনে হয় যে আপনি ওটা পারবেন, তখন আপনি যেহেতু ব্যাক আসার অপশন আছে আসতে পারেন। বাট যদি আপনি হচ্ছে যে 2বার দেখতে চান, তখনই হচ্ছে আপনার একটু প্রবলেম হয়ে যাবে। 2বার দেখতে পারেন, কিন্তু ওটা অনেক বেশি রিস্ক হয়ে যায় টাইমের ক্ষেত্রে, কারণ টাইম অনেক কম পাওয়া যায়। আর যেটা পয়েন্ট সেটা হচ্ছে গিভ এ ডিপ লুক অন ফার্স্ট টাইম। যখন আপনি প্রথমবার কোশ্চেনটা দেখবেন তখন আপনাকে খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে। এই দেখাতে কোনো প্রবলেম থাকা যাবে না। মূলত দেখাতে আপনার যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেটা আপনার আনসারও প্রবলেম হবে এবং হচ্ছে আপনার কনফিউশনও তৈরি করবে। তো ভালোভাবে দেখতে হবে বিষয়টা। এভাবে আপনার টাইম ম্যানেজমেন্টটা সহজ হয় আমি যতটুকু মনে করি। আরও অনেকের অনেক মতামত থাকতে পারে, আপনারা চাইলে এগুলো কমেন্টে বলতে পারেন। এরপর অ্যাকিউরেসিতে আসেন। অ্যাকিউরেসিতে হচ্ছে যে বিষয়টা বলার আছে সেটা হচ্ছে ডোন্ট টিক বাই গেসিং। আপনি একটা আন্দাজ করে দাগানো উচিত নয় আপনার। যদি এটা করেন তাহলে হচ্ছে লং রানে প্রবলেম হবে। মানে যদি আপনি আন্দাজে 100টার ভিতরে 50টা দাগান, আপনি ভাগ্যের উপরে ছেড়ে দিলেন যে হচ্ছে যে আমি দাগাইলাম, যদি আমার 50-এ 25টা হয় তাও অনেক। কিন্তু যদি আপনার 50-এ 25টা না হয়, যদি 10টা হয়ে যায়, তখন হচ্ছে যে আপনার নেগেটিভ মার্কিং নাই এমনটা না। আমরা তো আর জানি না যে নেগেটিভ বা পজিটিভ মার্কিং আছে কি না। তো সেক্ষেত্রে আপনার ওটা অনেক রিস্ক হয়ে যাবে। তো এটাই বেটার হয় যে আপনার আন্দাজে না দাগানো। এরপর আছে হচ্ছে যে অনেকেই টস মেথড ইউজ করে, যে যেহেতু টসে এটা উঠছে তাহলে এটাই রাইট আনসার, মানে কিছুটা আন্দাজে দাগানোর মতোই। তো এই বিষয়গুলা করা অনুচিত বলে মনে করি আমি। এগুলোতে আপনার অ্যাকিউরেসিতে প্রবলেম হয়। তো এই বিষয়গুলো অ্যাভয়েড করলে আপনার অ্যাকিউরেসি যেমন বৃদ্ধি পাবে, তেমনই হচ্ছে যে টাইম ম্যানেজমেন্টের এই বিষয়গুলো মেনে চললে বা মেনটেন করার চেষ্টা করলে আপনার টাইমও অনেক বাঁচবে আর কি, আমি যতটুকু মনে করি। তো এতটুকুই ছিল হচ্ছে যে মূলত আইএসএসবির আইকিউ নিয়ে আলোচনা, একটা ব্রিফ আলোচনা বলতে পারেন। এরপরে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যে আইকিউ এর ভার্বাল টাইপ নিয়েই কিছু ভিডিও বানানোর বা একটা ভিডিও সিরিজ বানানোর। শীঘ্রই ইনশাল্লাহ সেগুলোর ভিডিও পাবলিশ করব আমি।
তো এতটুকু হচ্ছে যে ছিল আমাদের আইকিউ নিয়ে আলোচনা। আপনারা চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। এছাড়াও হচ্ছে যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যদি কোনো প্রবলেম হয় আইকিউতে বা আইএসএসবির কোনো টেস্টে যদি কোনো প্রবলেম হয়, প্রিলিমিনারি থেকে শুরু করে আইএসএসবি পর্যন্ত আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের পেজে নক দিবেন। আমাদের মেইল অ্যাড্রেস দেওয়া থাকবে, সেখানে আপনারা প্রশ্ন করতে পারেন।